ক্রিস্টিন চেক আউট কমপ্লিট করে নিয়ে এবার বেরোচ্ছি। আজকের ডেস্টিনেশন থাকছে আমরা দিরাং নালে জাং, যতটা পারি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে দিরাংয়ের 375 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। আমরা গতকাল রাতে এই ক্রিস্টিন হোটেল ছিল, সেখানে আমরা ছিলাম। তো ঘড়িতে সময় এখন 8:05 আর আমরা বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো এখান থেকে আজকে আমরা স্টে করব দিরাংয়ে। তো বঙ্গাইগাঁও থেকে দিরাংয়ের ডিস্টেন্স 375 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 9 ঘন্টা 22 মিনিট। তো গত এপিসোডে তোমরা জানো যে একটা অ্যাক্সিডেন্টের জন্য আমরা পৌঁছাতে পারিনি, না হলে কালকেরে আমরা উদলগিরি অবধি পৌঁছে যেতাম। তো শেষমেশ আমরা কাল 10টা বেজে গেছিলো এইখানে এন্ট্রি করতে, কেন পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমার বন্ধুর ওয়াইফের। তো সমস্যা হয়েছিল যে ওর বেশি স্পিডে গাড়ি চালাতে পারছিল না জোরে, কেন যখন খারাপ অফ রোডিংগুলো যখন হচ্ছিল তখন ওর পায়ে পেন হচ্ছিল। তো সেই জন্য ও বেশি জোরে টানতে পারছিল না, ওই 50-60 স্পিডে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য বঙ্গাইগাঁওতে এসে পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে গেছিলো। তো এখন বঙ্গাইগাঁও ছেড়ে আমরা দিরাংয়ের দিকে চলে যাবো, অরুণাচল এন্ট্রি করব। দেখতে পাচ্ছ তোমরা, যাচ্ছে ও সুফু করে নিয়েছে, পুরো লাগেজ ফাগেজ রেডি করে নিয়েছে। এখন মাছ বেটার সব। তো ব্রেকফাস্টে রুটি আর ঘুগনি প্লেন, একদম খুব ভালো একটা ব্রেকফাস্ট করলাম, পুরো ঘরের খাওয়ার মতো লাগলো। এবার গাড়িকে একটু ব্রেকফাস্ট করাবো। ফুয়েল অলরেডি শেষ হয়ে এসছে, চলো ফুয়েল আপ করে নিই। তো এখানে পেট্রোল রেট দেখাচ্ছে 98, আমাদের বেঙ্গলের থেকে অনেকটাই কম। যে এখান থেকে অলরেডি পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। আমার ঠিক সোজাসুজি এই যে ঢেউ খেলানো একটা পাহাড় দেখতে পাচ্ছি। আপাতত চাই একদম ক্লিন ওয়েদার থাকতে, ক্লিন ওয়েদার থাকলে সব কিছু ঠিক আছে। বেশি ঠান্ডা হয়তো পড়বে, কিন্তু ঠান্ডার থেকে আমি চাই ক্লিন ওয়েদার। তো গুয়াহাটি এখান থেকে 163 কিলোমিটার। তো আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা দাহালাপাড়া টোল প্লাজা। তো এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টোল প্লাজা ছিল। 8:30 বেজে গেছে এবং আমাদের ফার্স্ট টোল গেট থেকে পেরিয়ে আমরা এগোচ্ছি। বাঁ দিকে চলে গেছে শিয়ালমারি আর সোজা চলে যাচ্ছে গুয়াহাটি। বাঁদিকে এটা হচ্ছে পুরো সবুজ ভুট্টা ক্ষেত। এবার এখান থেকে যে রাস্তার কন্ডিশনটা খুবই দারুণ, পুরো একদম স্ট্রেট রাস্তা, প্লাস একদম খুবই ভালো কন্ডিশনের রাস্তা। আমার এরকম রাস্তা পেলে আর তো বেশি বোঝায় না। 90-100 গাড়ি মোটামুটি চলে। আমার MT-15 জন্য একদম পারফেক্ট। এই কদিনে যা মাইলেজ দিচ্ছে, আমার 44-43 এরকম মাইলেজ দিচ্ছে পার লিটার। যতটা পারি চেষ্টা করি 80-90-এর মধ্যে রাখতে, তাতে আমি মাইলেজটাও ভালো পেয়ে যাই। এখন এই জায়গাটার নাম হচ্ছে ভালুকডোগা। এই একটা ব্রিজ উঠে এলাম, ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। এই বাদিকটা এটা একটা কোনো স্কুল, প্রাইমারি স্কুল। ডান দিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা সাজানো গোজানো মন্দির। বারেগাঁও একটা নদী দেখতে পাচ্ছি। তো ওটা নদীটার নাম জানা নেই অবশ্যই, বেশ চওড়া নদী আছে, শান্ত নদী বয়ে যাচ্ছে। এই বাদিকটা দেখতে পাচ্ছি, ডান দিকটাই মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 22 কিলোমিটার, গুয়াহাটি 124 কিলোমিটার। আমরা সোজা স্ট্রেট একদম ব্রিজের ওপর দিয়ে চলে যাব। সময় বলছে 9:10 এবং আমরা হোটেল থেকে বেরিয়ে বঙ্গাইগাঁও থেকে প্রায় 60 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো আমরা NH 27-এর ওপরে এখনও আছি, স্টে করছি, কন্টিনিউ করছি। তো আমাদের বাঁদিকে চলে গেছিলো মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং সোজা গুয়াহাটি 125 কিলোমিটার। তো যাক, রাস্তার কন্ডিশন খুবই ভালো, কিছু কিছু জায়গায় একটু মাঝখানে খারাপ আছে। দেখ, যেটা হয় একটু ওয়েদার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, রোদ উঠে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা প্লাস গরম দুটোরই একটা আভাস চলছে। তো রোদের সেরকম তেজ নেই, বেলা বাড়লে রোদ আরও কতটা তীব্র আকার ধারণ করে সেটাই দেখতে হবে। তো আমরা কন্টিনিউ করছি ন্যাশনাল হাইওয়ে 27। এদিকে এটা কি একটা আছে বুঝতে পারছি না, গ্রাউন্ড টাইপের হবে।
দূরে একটা মন্দির, এখানেও একটা মন্দির। এটা কোনো মঠ ফট হবে বেসিক্যালি। সুরেন্দ্রনাথ দাস স্মৃতির স্মরণে ওইটা মঠটা তৈরি করেছে বাঁদিকে, যেটা ব্রিজের থেকে বাঁদিকে দেখছিলাম। সবুজ ক্ষেতের মধ্যে এরকম একটা পাঠশালা, দারুণ না বিষয়টা? আবার মাঝখানে একটু রাস্তা খারাপ ছিল, এবার এখান থেকে রাস্তাটা আবার ভালো শুরু হয়ে গেছে। অনেকক্ষণ পরে একটু রাস্তাটা ভালো পেলাম, তো সামনে আমাদের আবার একটা টোল প্লাজা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা। রাস্তাটা বেশ দারুণ। এরকম রাস্তা পেলে তো, আর এরকম ওয়েদার পেলে তো আর কোনো কথাই নেই। মানে টানা 1-2 ঘন্টা গাড়ি চালানো কোনো ব্যাপার না। অবশ্যই গালিয়া টোল প্লাজা, টোল প্লাজার নামটা হচ্ছে গালিয়া টোল প্লাজা। তো আমাদের আজকে সেকেন্ড টোল প্লাজা কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমরা এগোচ্ছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তো ব্রিজটা খুব সুন্দর লাগছে। ব্রিজের কাজও চলছে আপাতত, রাস্তা খোদাইয়ের কাজ চলছে। ওয়াও, বেশ উঁচু করে ব্রিজটা তৈরি করেছে। সময় আপডেটটা একটু দিয়ে দিই। তো আমরা এখানে একটা রায়পুর বলে একটা জায়গা ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন বাজে সময় 10টা 8। তো জল ফল নেই, জল ফলগুলো ভোরবার পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো। এখান থেকে দিরাং 280 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 5টা 15। জল শেষ হয়ে গেছে, কোনো একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো, তারপর আমরা এগোবো। নাহলে ওরা তো অনেকটা পিছিয়ে পড়েছে, তো ফোন করলো, একটু দাঁড়াতে বললো। তো বেশি চালাতে পারছি না স্পিডে, এটা নর্মাল মেনটেন করে চলছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সামনে গিয়ে আমি দাঁড়াবো। এই রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে, খারাপ নেই কিছু, একটু খারাপ আছে যেগুলো। তো রাস্তার কাজ চলছে মোটামুটি। এখান থেকে নালবাড়ি 17 কিলোমিটার। নালবাড়ি গিয়েই দাঁড়াবো, ওখানটায় গিয়ে দাঁড়াবো, কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল দেখি। আজকের যদি সব ঠিকঠাকভাবে চলে তাহলে মনে করি জাং হয়তো পৌঁছে যেতে পারি। সম্ভব হয় তো ঠিক আছে। এবারে যেহেতু আমি আলাদাভাবে তো আর ওইভাবে চলে যেতে পারবো না, সবাইকে একসাথেই যেতে হবে, একসাথে যেহেতু বেরিয়েছি এরা। তো দেখি, চেষ্টা করব। ওরা তো বললো হ্যাঁ চলে যেতে পারবো, কিন্তু বেশি রাত করবো না। আমি চাইছি এটা তাড়াতাড়ি পৌঁছাতে, কেন রাত হয়ে যাচ্ছে স্পটে, প্রতিটা স্পটে পৌঁছাতে। তো আমরা বারামাতে পৌঁছে গেলাম। এখান দিয়ে দেখাচ্ছে তো স্ট্রেট, এবারে হাইওয়ে থেকে বেরিয়ে স্ট্রেট হাইওয়ে 10 ধরতে হবে। দেখি, স্ট্রেট হাইওয়েটা ধরে নিলাম। ওকে ফোন করে বল বারামা থেকে বাঁ দিকে নিতে বলবি, ওটা তো সোজা গুয়াহাটি চলে যাচ্ছে, ওদিকে তো যাবো না, এইটাই অফ রোডিং আছে। তো আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার স্টেট হাইওয়ে দিয়ে চলে এসেছি। এটা স্টেট হাইওয়ে 10। এখান দিয়ে সোজা একদম চলে যাব আমরা উদলগুড়ি থেকে হয়ে আমরা চলে যাব হচ্ছে দিরাং। রে এবারে একটু অফ রোড থাকবে, প্লাস স্টেট হাইওয়ে তো সিঙ্গেল ওয়ে, পুরো সোজা টানা একদম সিঙ্গেল হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি। রাস্তাটা মনে হচ্ছে নতুন হয়েছে, পিচের গন্ধ বার হচ্ছে।
আমরা স্টেট হাইওয়ে ধরে এখন এগোচ্ছি। মোটামুটি রাস্তার কন্ডিশন খুবই ভালো, দারুণ, চারিদিকে সবুজ ক্ষেত, রাস্তাটা সবে কাজ শুরু হচ্ছে। আর এখানকার যে ঘর বাড়িগুলো যেগুলো দেখছি সেগুলো হচ্ছে বেড়ার তৈরি এবং উপরে কাদা দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া। কিছু কিছু ঘর আছে যেটা দেখছি, আর বাকি সব ম্যাক্সিমাম টিনের ঘর। দেখো সব হচ্ছে বেড়া দিয়ে উপরে মাটি দিয়ে করা। স্ট্রাকচার গুলো ওরকমই ঘরের। খুব তাড়াতাড়ি রাস্তাটা তৈরি হয়ে যাবে। শাক ঘর, ধামধামা বাজার। ধামধামা থেকে আমাদের হালকা রাইট সাইড নিতে হবে, রাইট সাইড নিয়ে আবার লেফট সাইডে সোজা একদম উদালগুড়ি চলে যেতে হবে। তো সময়টা বলে দিই, সময় এখন 10:52 টাইপের। রাস্তাটা তৈরি হচ্ছে, খারাপ না, মোটামুটি চলে যাওয়ার মতো, অতটা খারাপ না। পুরো এই রোডটা অফ রোডিং চলছে আপাতত। রে বাপ রে বাপ, এ কি বিনা পয়সায় পাউডার বাকি দিচ্ছে আমাদের। রাস্তার কাজ অলরেডি শুরু হচ্ছে, রাস্তার কাজ চলছে। রাস্তা খারাপের পরে আবার ফের ভালো রাস্তা পেয়ে গেছি। রাস্তাটা হয়তো খারাপ আছে, বেশি রাস্তা খারাপ না, ওই 2-3 কিলোমিটার রাস্তা খারাপ, ঠিক আছে। তো তোমরা যখন আসবে হয়তো দেখে নেবে, তখন হয়তো রাস্তাটা ভালো হয়ে যেতে পারে, এরকম হয়ে যাবে পুরো টোটালি। এখানে জলের অবস্থা খারাপ কেন, তো মানে জলগুলো কেমন লালচে লালচে ভাব। আবার মনে হচ্ছে রাস্তা একটু খারাপ পাবো। মানে সামনে একটা বোর্ড দেখলাম, সাবধানে যাও, হাতি যায়, তো দেখতেই পাচ্ছি না তো। আমি হাতি দেখতে চাই। তো আসামের পুলিশ গাড়ি ধরেছে, লাইসেন্স চেক করছে, নাকা চলছে অলরেডি। স্টেট হাইওয়ে থেকে ছেড়ে এবার ন্যাশনাল হাইওয়েতে চলে এসেছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 17। আমরা এখন চলে এসেছি তামুলপুর বাজার। এটা এখনো দিরাং 253 কিলোমিটার এবং সময় লাগছে 6 ঘন্টা 17 মিনিট। নাগরেজুলি 15 কিলোমিটার, আর পানিরি 43 কিলোমিটার, আর উদালগুড়ি 62 কিলোমিটার। এই ব্রিজের তলা দিয়ে একটা শুরু হয়েছে বালতি রিভার বলে একটা রিভার, বালতি রিভার বয়ে গেছে। তো আবার মোটামুটি চায়ের বাগান দেখা শুরু হয়ে গেছে এইখানে। আসামের, এটা আসামের চা। এদিকে একটা বাগান, এদিকে একটা বাগান। অলরেডি একটা বাগানের অর্ধেক পজিশনটা মোটামুটি সব তোলা হয়ে গেছে, গরু ঢুকে খাচ্ছে, আর বাকি ওদিকটা এখনো তোলা বাকি। এই দিকের বাগানটাতে পুরো একদম চা ভর্তি, এখনো মনে হচ্ছে এই পাতাগুলো তুলিনি। যাক, এটা তো আরো বেশি গ্রিন লাগছে। পুরো একদম এলাকা চায়ের গন্ধ, চা পাতার গন্ধ। তো সময় হয়েছে 12:17। পুরো বাদিকটায় একদম পুরো টানা হচ্ছে চা বাগান দেখতে পাচ্ছি। এবারে তো টানা একদম যাব, টানা গিয়ে সামনে হচ্ছে আমাদের 52 কিলোমিটার হচ্ছে উদালগুড়ি। আমরা উদালগুড়িতে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে জার্নিটা কন্টিনিউ করব। মোটামুটি আর বাকি থাকবে এখান থেকে দিরাং 235 কিলোমিটার মতো বাকি। তো ওই সময় 5.5 ঘন্টা মতো লাগছে দেখাচ্ছে। এটা নিচ দিয়ে গেছে বার রিভার, কিন্তু এই বার রিভারে তো কোনো জলই নাই। মানে এখানে যতগুলো রিভার ক্রস করলাম কোনো রিভারেই জল নেই, মানে সব নদী একদম শুকিয়ে গেছে। তো এই হচ্ছে বার রিভার, পুরো একদম এঁকে বেঁকে চলে গেছে, শুকনো অবস্থায় পড়ে আছে। এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে। এটা আবার ব্রিজ নাম্বার 18/2। এদের আবার ব্রিজের নাম্বারিং করা আছে। এপার দিয়ে গেছে, মানে এপার দিয়ে ঘুরেছে বার রিভারটা, আর ওদিক দিয়ে সোজা বেরিয়ে গেছে।
পানিরই 18 কিলোমিটার। ছিল এটা হচ্ছে উদালগুড়ি চলে এসছে। উদালগুড়ি পুলিশ স্টেশন দেখলাম বাঁদিকে। তো এখানে হচ্ছে চা বাগানে একটু ছবি ফবি তুলে নিলাম। ছবি ফবি তুলে নিয়ে এবারে কন্টিনিউ করছি আবার রাইডটা। খিদে পাচ্ছিল বলে সেই জন্য একটু বিস্কুট আর জল খেয়ে নিলাম। তারপরে এখান থেকে এখন সোজা যাবো উদালগুড়ি, যেখান থেকে বেশি না 30-35 কিলোমিটার। তো উদালগুড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। চলো তাহলে এগোনো যাক। ঘড়িতে সময় হয়েছে 1:45 আর উদালগুড়ি হচ্ছে আমাদের এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূর। আমরা এক্সপ্লোর করছি আসামটাকে। আসামের ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে স্টেট হাইওয়ে থেকে শুরু করে সবগুলোই মোটামুটি আমরা এক্সপ্লোর করছি। তো ঘড়িতে এখন বাজে 1:24 এবং আমরা উদালগুড়ি এন্ট্রি করে ফেললাম। এখান থেকে আমরা এবার ভৈরবকুণ্ডু ওখানে দাঁড়াবো। ওখানে পেপারসটা রেডি করব, রেডি করে তারপর আমরা দিরাঙের দিকে যাব। এবং ভৈরবকুণ্ডুর পেপারস করতে কতক্ষণ সময় লাগে না লাগে সেটা দেখার বিষয়। থেকে আবার রোড ক্লোজ দেখাচ্ছে কেন? রিভার রোড ক্লোজ কোথায়? হাই রে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলে এসেছি। এখান থেকে কি অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল নাকি? হাই রে, এ কি মাটির ওপর দিয়েই লোক যাচ্ছে। চলো আমরা উঠি। ইয়েস, দারুণ লাগলো। ব্রিজের ওপর বন্ধ করে দিয়েছে মাটি ফেলে, মানুষ সেটা দিয়ে এগিয়ে গিয়ে রাস্তা করে দিয়েছে। এবার এই রাস্তাটা ফিল করো একটু। ওফ, দারুণ লাগবে রাস্তাটা। আমাদের পুরো সোজা যেতে হবে, গিয়ে এবারে বাঁ দিক নিতে হবে। বাঁ দিকে লেফট নিয়ে বেরিয়ে যাবো ভৈরবকুণ্ড। এখান থেকে এই চৌরাস্তার মোড় থেকে সোজা একদম বাঁ দিক নিয়ে নাও ভৈরবকুণ্ড। ইন্ডিকেটর দিয়ে রেখে দিয়েছে। ভালো লাগছে, বেশ সুন্দর একটা রাস্তা। সোজা একদম চলে গেছে, দুদিকে গাছ, দুপাশে হচ্ছে ফাঁকা জমি পড়ে আছে এবং মাঝখান দিয়ে সোজা রাস্তা বেরিয়ে গেছে। বেশ এই রাস্তাগুলো, এই ছোটো ছোটো এইগুলো বেশ ভালো লাগে। আবার বাবা বৃষ্টি পড়ছে কেন এক ফোঁটা করে? তো আস্তে আস্তে আমাদের পাহাড়ের রেঞ্জ একটা দেখা শুরু হয়ে গেছে ভৈরবকুণ্ডু ঢোকা মাত্রই। এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু দূরে একটা কুয়াশাচ্ছন্ন রয়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে অত ভালো পরিষ্কার করে হয়তো দেখা যাচ্ছে। আরও যত সামনে যাব তত পরিষ্কার হবে। এই দেখো ডান দিকে আমার সুপারি বাগান। আমাদের ওখানে যেমন আম বাগান মালদাতে আছে, এখানে সব সুপারি বাগান। এখানে ম্যাক্সিমাম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালোই, শুধু সুপারি বাগান। এদিক আমরা কি অরুণাচল ঢুকে গেছি মনে হচ্ছে না। এটা ডান দিকে আমার একটা চার্চ, বেশ সুন্দর একটা চার্চ দেখতে পেলাম। ব্রিজটা টপকে গিয়ে দাঁড়িয়েছিস কোথায় বল? তোরা দাঁড়িয়েছে ভুটান 5 কিলোমিটার, বুঝতে পেরেছিস তো? ভুটান বর্ডার চলে এসেছি। আপাতত আমাদের পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে এখান দিয়ে। সামনে ওইদিকে 5 কিলোমিটার হচ্ছে গেলেই হচ্ছে আমাদের ভুটান। ঠিক আমরা ভুটান বর্ডারের পাশেই আছি। তো এখানে দেখি এরা সব দাঁড়িয়েছে, বললো কোথায়? হোটেলে, এই সামনে হোটেলেই আছে। আপাতত ভৈরবকুণ্ড আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। সময় এখন ওই 2:45 বাজে। এখানে একটা হোটেল পেয়েছি, এই তো এখানে দাঁড়িয়েছি। খাওয়া গেছে তো? খাওয়া হয়ে গেছে? তোরাও সব ঢুকলি? আমি ভাবলাম তোরা অনেক আগে ঢুকে গেছিস। ওই তো ওখানে চেকপোস্ট রয়েছে। হ্যাঁ, আবার কি এই এটা কি ধনে পাতা নাকি? চাটনি, ধনিয়া চাটনি, আলু ভাজা, আর এটা বাঁধাকপি, এদিকে ডাল, ওপরে একটা পাঁপড়, সাদা ভাত।
এদিকে সালাড আছে, চলো। মানে এখান থেকে দেখা যাচ্ছে এই 5 কিলোমিটার দূর, ওদিকটা হচ্ছে ভুটান বর্ডার, ওই পাহাড়ের পিছের দিকে। আর আমাদের এখান থেকেই আস্তে আস্তে পাহাড় পুরো শুরু হয়ে গেল। পাহাড় দেখতে দেখতে যাব আর ভিউ উপভোগ করতে করতে যাব। অরুণাচল প্রদেশ এন্ট্রি করলাম। এইখানে হচ্ছে আইএলপি অফিস। এখান থেকে আমরা পারমিটটা করে নিলাম। তো পারমিট সম্পর্কে আমি একটু বলে দিই। তো এখানে যারা পারমিট করতে আসবে তো অবশ্যই 1 কপি ফটো নিয়ে আসবে এবং যে কোনো একটা পরিচয়পত্র, সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ড, আর 1 কপি ছবি। তো আমরা 6 জন ছিলাম, আমাদের 1000 টাকা নিল। এবার ছবি না থাকলেও সমস্যা নেই, ওরা হোয়াটসঅ্যাপ করলে ওরা ওই ফর্মের মধ্যে ছবিটা মেরে দেয়, ছবিটা দিয়ে দেয়। আর 1 কপি জেরক্স দেবে, জেরক্সটা ওরা নিয়ে নেবে। একটা যে কোনো একজনের গাড়ির লাইসেন্স, গাড়ির নাম্বারটা নোট করলো এবং ফোন নাম্বারটা নোট করে নিল। বাকি আর কারোর লাগেনি, আমরা 6 জন ছিলাম, শুধু একজনের দিলেই হবে। অরিজিনালটা ওরা দিয়ে দেবে, কোনো জেরক্স আর করতে হবে না, সেটাও বললো। ওরা একটা জেরক্স কপি অলরেডি নিয়ে নিয়েছে। তো সামনেই দেখছো একটা পাহাড়গুলো, সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং একটা মেঘলা ওয়েদার। জানি না ওদিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স 165 কিলোমিটার গুগল বলছে, এবং সময় লাগছে 4 ঘন্টা 31 মিনিট, মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে 7:30 8টা বাজবে। আমাদের অলরেডি 8টা বেজে যাবে দিরাং পৌঁছাতে। তো ভেবেছিলাম আমরা আজকের জাং অবধি যাব, কিন্তু হয়তো যেতে পারবো না, কেন দিরাংয়ে ঢুকতেই আমাদের 8টা বেজে যাবে। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। তো ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ এন্ট্রি করেই গেলাম, উদীয়মান সূর্যের রাজ্য। এই আমরা প্রথমে একটা ব্রিজ পাচ্ছি। দুটো এখানে পাহাড় ছিল, পাহাড়টাকে কেটে এই রাস্তাটা তৈরি করেছে। সামনে 2 জন যাচ্ছে। যাক, আমরা প্রথম তো ভেবেছিলাম হয়তো ট্রিপটা কমপ্লিট করতেই পারবো না, এমন একটা সিচুয়েশান হয়ে গেছিলো। তো ফাইনালি আমাদের অরুণাচলের এন্ট্রি করে নিলাম এবং ট্রিপটা রানিং কমপ্লিট হচ্ছে। এই মুরগিগুলো, দেশি মুরগি। আবার একটা ব্রিজ চলে আসলো। ও দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি, ফিলিংসের জাস্ট ফাটাফাটি, কথা হবে না। এইরকম ফিলিংস ছিল অ্যাকচুয়ালি, এইরকম ফিলিংস আমার নর্থ সিকিমেই হয়। নর্থ সিকিম রাইড যখন করেছিলাম, একদিকে পাহাড় একদিকে খাই, এখানেও ঠিক সেম, একদিকে পাহাড় একদিকে খাই। ওপর দিয়ে এই দেখতে পাচ্ছ পাথরের টুকরো এসে পড়েছে। তো এর থেকে একটু সাবধানে থাকতে হবে, কেন ওপর থেকে বড় বড় পাথরের বোল্ডার যদি গড়িয়ে এসে আবার গায়ে পড়ে বা মাথায় লাগে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে এখানকার নেচার উপভোগ করতে গেলে তো কষ্ট তো করতেই হবে। আজ 2 দিনের পরে আমরা এবার একটু মনের শান্তি পাচ্ছি, যে যাক, এবার একটা ফিলিংসের অন্যরকম লাগছে। আস্তে আস্তে ঠান্ডাটাও লাগছে, ঠান্ডাটা পাচ্ছি, অতটা ঠান্ডা হচ্ছে না। এখানে একটা 3 নম্বর ব্রিজ পেরিয়ে গেলাম। এদিকে দেখেছো পুরো একদম মেঘলা হয়ে রয়েছে। মানে অ্যাকচুয়াল হচ্ছে আসাম তো বলে মেঘের আবাস, মেঘালয় যেটা, তো এখানেও একটা মেঘের আবাস দেখতে পাচ্ছি। চারিদিকে মেঘ জমে রয়েছে, কালো কালো মেঘ। আমরা মেঘের দিকেই যাচ্ছি আস্তে আস্তে। ওয়াও, সামনে পুরো মেঘ হয়ে রয়েছে এদিকটাই, এই পাহাড়ের গায়ে। পাহাড়টাকে পুরো মেঘে ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আমরা এরকমভাবে ঘুরে ঘুরে ওপরের দিকে উঠবো। ওয়েলকাম টু 1300 মাইল। এখানে একটা ছোট ভিলেজ দেখতে পেলাম, এখানে একটা বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু 1300 মাইল। তো ছোটো ছোটো এরকম ভিলেজ দেখতে পাবো। আর এখানকার ভাইবসটা একটু অন্যরকম। আবার
এখন আস্তে আস্তে ঠান্ডাটা অনুভব হচ্ছে ভালোই। সামনে তো মেঘ দেখতেই পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটাই, এই পাহাড়ের দিকটার আলো বেশি, ওদিকটা অন্ধকার। আমরা ওদিকেই যাব, আস্তে আস্তে ওদিকে যাব। অনেকটা ওপরে চলে এসেছি এবার। সামনে পুরো মেঘেদের খেলা চলছে পাহাড়ে পাহাড়ে। দেখো পুরো সামনে অন্ধকার হয়ে রয়েছে মেঘে। এই তো সামনে পাহাড় তো দেখাই যাচ্ছে না মেঘের জন্য। এবার গায়ে মেঘ লাগছে, পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখন কত বড়, এখানে কত ঠান্ডা। পুরো মেঘে ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না, পাহাড়গুলোকে দেখাই যাচ্ছে না। মেঘ পুরো পাহাড়গুলোকে ঢেকে আছে। পুরো সামনে অন্ধকার হয়ে রয়েছে। এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমরা সামনে তো কিছুই দেখতে পাবো না, পুরো তো মেঘেই ঢেকে আছে। দেখো সামনে কিছু দেখাই যাচ্ছে না, ফগ লাইট জ্বালাতে হয়েছে। বাপরে বাপ, অন্ধকার। এখন দিন থাকছে, এখন বাজে 4:07। এখানকার এইরকম ওয়েদার, সন্ধ্যা হয়ে গেলে তাহলে কি হবে, কি দেখতে পাবো না সামনে। বর্ষা কাটিয়ে এবার একটু আলোর দেখা পেলাম। আমরা এগোচ্ছি। দেখি চারিদিকে পুরো মেঘে, মেঘগুলো কেমন যাচ্ছে। এই ফ্ল্যাগগুলো অ্যাকচুয়াল শান্তির প্রতীক। আর ওইদিকে দেখা যাচ্ছে, দেখো ওইদিকটায় আবার কত অন্ধকার, এদিকে আবার সাদা মেঘ জমে রয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব। নাক ফাক তো জমে যাচ্ছে অলরেডি। হাতে ঠান্ডা লাগছে না সেরকম, হাত আস্তে আস্তে ইয়ে হচ্ছে, ঠান্ডা লাগছে, অতটাও ঠান্ডা লাগছে না।